পেয়েছি। চলো তাহলে স্টার্ট করা যাক ইংলিশ ক্লাস 3। আগের দিন আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডভার্ব এই চারটে একটু ইন ডিটেলসে পড়েছিলাম। আজকের আমরা পড়ব ভার্ব। প্রথম দিন একদম আমরা বেসিক থেকে পড়েছিলাম, তারপরে একটু ইনডেপথে গেলাম, যেখানে এই চারটেতে কমপ্লিট করা হয়েছে। আজকের আমরা পড়ব ভার্ব, ঠিক আছে? সবাইকে আমি প্রথমেই বলে রাখি, ইংলিশ গ্রামারের নোট কখনো বা কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ তুমি যদি ভালো করে শিখতে চাও, কখনো বইয়ের উপরে ডিপেন্ড করবে না। ইংলিশ গ্রামারের নিজস্ব নোটস না থাকলে তোমার ইংলিশ গ্রামার কখনো ভালোভাবে রেডি হবে না। তোমার নিজের হাতের নোটস মাস্ট থাকতে হবে, ঠিক আছে? তো ওই জন্য আমি তোমাদেরকে যেভাবে নোট করাচ্ছি, একটা নির্দিষ্ট খাতা করো, সেভাবে নোট করো। বইয়ের উপরে অনলি ডিপেন্ড করবে না, বা কোনো পিডিএফ এর উপরে ডিপেন্ড করবে না, নিজস্ব নোট রেডি করবে, ঠিক আছে? চলো, ভার্ব আমরা আজকে পড়ব। আমরা সবাই শুনেছি অক্সিলারি ভার্ব। এর আরো একটা নাম আছে। কি নাম আছে? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। হ্যাঁ, আচ্ছা, এই অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কারা কারা হয়? প্রথমত বি ভার্বের ক্যাটাগরি গুলো হয়। আমরা অলরেডি দুটো ক্লাস করেছি। এই ক্লাসে কেউ আছো যে কেবলমাত্র প্রথমবার ইংলিশ ক্লাস এই ক্লাসটাই করছো? যদি থেকে থাকো, তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পারবে না। আগে প্রথম ক্লাস, তারপরে সেকেন্ড ক্লাস, তারপরেই থার্ড ক্লাসটা তোমাকে করতে হবে। ইংলিশ ক্লাস এভাবে জাম্প করে মাঝখান দিয়ে করলে কিন্তু কিছুই বোঝা যাবে না, অ্যাটলিস্ট আমার ক্লাস কিছু বোঝা যাবে না। জানি না অন্য টিচার কিভাবে করায়, আমার ইংলিশ ক্লাস একদম প্রথম থেকে লিঙ্কিং থাকে। তো আমরা কি জানি, বি ভার্বের ক্যাটাগরি একটা আছে, হ্যাভ ভার্বের ক্যাটাগরি একটা আছে, ডু ভার্ব, আর একটা ডু ভার্বের ক্যাটাগরি আছে। বি ভার্বের ক্যাটাগরির মধ্যে কারা কারা পড়ে? am, is, are, was, were, is, are। পাস্ট টেন্সে ইউজ করতে চাই was, were। 3 নম্বর কি হলো? be, being আর been। ওকে। হ্যাভ ভার্বের মধ্যে কারা পড়ে? have, has, had, has, had। সবার খাতায় এগুলো লেখা আছে তো? লেখা না থাকলে লিখে নাও। হ্যাঁ স্যার। ডু ভার্বের মধ্যে কারা থাকে? ডু, ডাজ, ডিড, ডান। ঠিক আছে? এরা কাজ করে কি? এই যে অক্সিলারি ভার্ব, এ দুটো কাজ করে। কখনো হেল্পিং ভার্বের কাজ করে, আবার কখনো মেন ভার্বের কাজ করে। যখন হেল্পিং ভার্বের কাজ করে,
এদের নাম হয় অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, আর যখন মেন ভার্বের কাজ করে তখন এদের নাম কি হয়? লিঙ্কিং ভার্ব, Verb. তাই তো? আচ্ছা আচ্ছা, বলো আমাকে, তাহলে সবার লেখা হয়েছে এগুলো। চলো নেক্সট। এবারে কি আছে, আমি যদি তোমাকে বলি যে রিতা ইজ সলভিং দ্য প্রবলেম। আচ্ছা, আবার বললাম রিতা ইজ এ স্টুডেন্ট, তারপরে বলো আচ্ছা এই দুটো আগে থাক, আর এখানে লিখলাম রিতা ওয়াজ গিল্টি। এখানে আমার সেন্টেন্সটা ব্রেক করে দাও। এখানে মেন ভার্ব কোনটা আছে 1 নম্বরে? solving, সলভিং স্যার, সলভিং। তাহলে হেল্পিং ভার্ব কে হচ্ছে ইজ স্যার, is, তাহলে এই ইজটা এখানে হেল্পিং ভার্ব হচ্ছে কি, এর কি আমরা মিনিং বলবো? না, নাও। তাহলে এর এখানে নাম কি, হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব? auxiliary verb, এবার বলো এই ভার্বের সাবজেক্ট কে হচ্ছে? রিতা। রিতা। সে একজনকে নাউন। এই Noun. আর অ্যাকশন ভার্ব থাকলে তার একটা অবজেক্ট থাকে, নাও থাকতে পারে আবার থাকতেও পারে। তাহলে এখানে আছে, আমি দেখতে পাচ্ছি সলভিং এর অবজেক্ট কি সলভ করছে? প্রবলেম। the problem, সাবজেক্টের এ কি হচ্ছে? ভার্বের অবজেক্ট হচ্ছে, আর কোন পার্টস অফ স্পিচ? নাউন। ওকে, 2 নম্বরে চলে এসো। এখানে মেন ভার্ব কোনটা? main verb is, ইজ স্যার, ইজ। যাদের কাছে মোটামুটি খুব বেশি ডিস্টারবেন্স নেই, মাইক্রোফোনটা অন করে রাখো, নো প্রবলেম। ডিস্টারবেন্স থাকলে মাইক্রোফোনটা অফ করে রাখো। আচ্ছা, যেহেতু ইজ মেন ভার্বের কাজ করছে, তাহলে এর নাম কি হবে? লিঙ্কিং Linking ভার্ব। verb. কেন লিঙ্কিং Linking ভার্ব verb, হচ্ছে? যখন এ আর মেন main ভার্ব verb. হয়, কোন বি ভার্ব যখন মেন ভার্ব হয়, তখন পরেরটা কি অবজেক্ট হয়? না, না। subject complement না। ভেরি গুড, সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা আগের দিন পড়েছি এটা, যে কেবলমাত্র বি ভার্ব যখন লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করে বা মেন ভার্ব হিসেবে কাজ করে, তখন এর পরে যে নাউন বা প্রোনাউনটা থাকে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যায়। আর কি হয় না, সে এই সাবজেক্ট কমপ্লিমেন্ট আর এই ভার্বের সাবজেক্ট যে রিতা নাউনের কাজ করছে, এই দুটো সেম পারসন হয়, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ইসের মানে বলবো না বলবো। আচ্ছা বলবো। 1 নম্বর বলবো। সেন্টেন্সটা আবার ফিরে চলো। 1 নম্বর সেন্টেন্সটা ইজ এর কাজ কি? ইজ ওখানে কি কাজ সাহায্যকারী। করছে? স্যার এইটা মানে এটা কাজ হ্যাঁ, করছে হেল্পিং না। ভার্ব তো বুঝলাম, কি হেল্প করছে স্যার, যার কারণে ওকে হেল্পিং ভার্ব বলছো? মানে স্যার কাজ টেন্সটা করছে বোঝাচ্ছে না, মানে কোন solve এর কাজ সঙ্গে মানেটা আসছে। মানে না, টেন্স কে বুঝতে সাহায্য করছে। টেন্সের টাইম বোঝাচ্ছে। হ্যাঁ, টাইম বুঝতে সাহায্য করছে, যে কোন ওই যে অ্যাকশন ভার্বটা কোন সময়ের, ওই এই হেল্পটা করে, হ্যাঁ, ওই কারণে ওকে হেল্পিং ভার্ব বলা হয়। কারণ দেখো, আমি যদি এখানে লিখি রিতা ইজ সলভিং দ্য প্রবলেম, আর এখানে লিখলাম রিতা ওয়াজ সলভিং দ্য প্রবলেম, ওটা ফার্স্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। হ্যাঁ সৌম্য, সেমই। আচ্ছা এখানে দেখো সলভিং দ্য প্রবলেম, এখানে দেখো রিতা সলভিং দ্য প্রবলেম, এখানেও রিতা সলভিং দ্য প্রবলেম। 1 দাগের কোশ্চেন আর এই 4 দাগের কোশ্চেন, তিনটে সব একই আছে, কিন্তু এখানে আছে ওয়াজ আর এখানে আছে ইজ। তাহলে এই দুটোর দ্বারা যে শ্রোতা, সে কি বুঝতে পারছে যে এই 1 নম্বর সেন্টেন্সটা প্রেজেন্টের সেন্টেন্স,
আর 2 নম্বর সেন্টেন্সটা পাস্ট টেন্সের সেন্টেন্স। তাহলে এই যে হেল্পটা করছে এই am is are was were, ওই জন্য এদের নাম হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। ক্লিয়ার? এবারে বলো 3 নম্বর সেন্টেন্সটা। 3 নম্বর Was সেন্টেন্সে main মেন ভার্ব কোনটা? was was। তাহলে এটা যখন মেন ভার্ব হলো, বি ভার্ব যখন মেন ভার্ব হয় পরেরটা কি হয়? সাবজেক্ট complement. কমপ্লিমেন্ট। নো, Subject complement. এটা কি নাউন? না না নাউন না, কিন্তু তাহলে স্যার এটা তো adjective। অ্যাডজেক্টিভ তো এবার বলো হ্যাঁ, এই adjective। অ্যাডজেক্টিভটার যাকে বিশেষিত করছে সে কোথায়? সে তো এই সাবজেক্টের জায়গায় বসে আছে। হ্যাঁ তাহলে হ্যাঁ এটা কি হ্যাঁ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না? হ্যাঁ অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা আগের দিন করেছিলাম এই হ্যাঁ স্যার, যে হ্যাঁ হ্যাঁ গিলটি হ্যাঁ সেই guilty। রিতা। হুম হুম। তাহলে এখানে এই আর কি রিতা কি সাবজেক্টের কাজ করছে? নাউন। ক্লিয়ার? তাহলে বি ভার্ব কি করে? সেন্টেন্সের মেন ভার্বও হতে পারে, হেল্পিং ভার্বও হতে পারে। যখন মেন ভার্ব হয় ওর নাম হয় লিঙ্কিং ভার্ব। ও একটা মানে বোঝায়, ও মানে বলতে হয়। আর ওর পরে নাউন থাকলে সেটা সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, নাউন বা প্রোনাউন থাকলে। আর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে সেটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হয়। যখন am is are was were মানে বি ভার্ব গুলো বি বিং বিন এরা যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে তখন এদের নাম অক্সিলারি ভার্ব হয়। এদের মানে বলতে হয় না, এদের পরে একটা অ্যাকশন ভার্ব থাকে। আর এরা কি হয়? টেন্স বুঝতে সাহায্য করে। আর যখন মেন ভার্ব হয় এরা, তখন এদের পরে কি কোনো অ্যাকশন ভার্ব থাকে? না। থাকে না। এবার দেখো আমি তোমাকে একটা সেন্টেন্স দিচ্ছি, তুমি আমার সেটা অ্যান্সার দাও। আমি লিখলাম আমির will be there at 10 AM। এই সেন্টেন্সটা বলো মেন ভার্ব কোনটা? উইলটা স্যার, will be উইল বি। be ভেরি গুড আসিফ। দেখো B চলো আমরা প্রথম স্লাইডে ফিরে যাই। প্রথম স্লাইডে বি ভার্বের একটা পার্ট কি ছিল? দেখো 3 নম্বর পার্ট বি বিং বিন না? bin আচ্ছা এখানে কি কোথাও যারা হেল্পিং ভার্ব মেন ভার্ব কাজ করে কোথাও শ্যাল উইল লেখা আছে দেখছো? না না আচ্ছা ওটা পরে বলছি, চলো আগে Modal আমরা verb। এটাতে যাই। এই সেন্টেন্সটা এখন আমরা করব না, ওয়েট, আগে আগে আমি একটু বোঝাই। এটা সবাই তোমরা লিখে রাখো, হ্যাঁ পরে আবার লিখবে একটু পরে। দেখো আমরা অক্সিলারি ভার্বটা করলাম যারা হেল্পিং ভার্বের কাজ করে। আরো একটা ভার্ব আছে যারা হেল্পিং ভার্বের কাজ করে, সেটার নাম কি? সেটার Modal নাম হলো verb। লেখো মোডাল ভার্ব। অক্সিলারি ভার্ব যারা হয়, একদম ভালোভাবে ধীরে ধীরে বোঝো, অক্সিলারি ভার্ব যারা হয় এরা সেন্টেন্সের কটা কাজ করে? দুটো কাজ করে, কখনো হেল্পিং ভার্ব কখনো মেন ভার্ব। কিন্তু যারা মোডাল ভার্ব হয় এরা কি করে? এরা অলওয়েজ হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, এদের নাম্বার 1 ক্যারেক্টারটা কি? এরা অলওয়েজ হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি তুমি বলো? এই যে প্রথম স্লাইড, এই যে এরা যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে বি ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, তখন তুমি এদের মানে বলো? না না সেরকম না। কিন্তু আচ্ছা এখানে যদি আমি এরকম লিখি, দেখো আমি লিখলাম রাম হ্যাজ এ পেন, আর এখানে লিখলাম রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক। এখানে প্রথম হ্যাজটা has এ কি মানে ভাব? প্রথম প্রথমটা মেন ভার্ব।
মেন ভার্ব। আর যখন মেন ভার্ব হবে কি বোঝাবে? কোনো কিছু পজেশন, কিছু আছে সেটা বোঝাবে, হুম। খাওয়া দাওয়া বোঝায়, টাইম স্পেন্ড করা বোঝায়, সব এই হ্যাজ নিয়ে বলবো। তাহলে যখন মেন ভার্ব হবে তখন এই কিছু মানে বোঝায়। তাহলে এখানে কি বোঝাচ্ছে? আছে বোঝাচ্ছে। এর মানে বলবো আমরা। আচ্ছা, হুম। ভালো করে শোনো, বি ভার্ব কিন্তু বি ভার্ব ব্যতীত বাকি যে দুটো অক্সিলারি ভার্ব আছে, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব আর ডু ভার্ব, এরা যখন মেন ভার্ব হবে বা লিঙ্কিং ভার্ব হবে তখন কিন্তু পরেরটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট হবে না। ক্লিয়ার? কেননা এখানে দেখো, যেটা পেন সেটাই কি রাম, দুটো তো আলাদা, ডিফারেন্ট। তখন এখানে এ পেনটা কিন্তু সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অবজেক্ট কমপ্লিমেন্ট নয়। বোঝা গেছে? এখানে এরা অবজেক্ট। কেবলমাত্র সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট, সরি সাবজেক্ট কমপ্লিমেন্ট আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট তখনই হবে যখন মেন ভার্ব একটা বি ভার্ব হবে। চলো নেক্সট, এখানে দেখো রাম হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে মেন ভার্ব তো ডান, তাহলে বলো হ্যাজ এখানে হেল্পিং ভার্ব, তো হ্যাজ এর মানে কি আমরা বলবো? হ্যাজ এর মানে না। আমরা বলবো না। হ্যাজ এখানে টেন্স বুঝতে সাহায্য করছে। ঠিক আছে? তো আমরা কি দেখলাম, যারা অক্সিলারি ভার্ব হয় তারা যখন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে তখন এদের মানে বলি না। কেবল মানে কখন বলি? যখন এরা মেন ভার্ব হিসেবে কাজ করে। কিন্তু এখানে চলো মোডাল ভার্ব। মোডাল স্যার, এক ভার্ব মিনিট। কেবলমাত্র হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে। আর হেল্পিং ভার্ব হিসেবে কাজ করলেও এদের মিনিং আমরা বলবো। ঠিক আছে? এদের নিজস্ব মিনিং থাকে। মোডাল ভার্ব কারা কারা হয় লিখে নাও। স্যার, এক মিনিট, ক্যান, একটুখানি ওই আগে। স্যার, হ্যাঁ বলো। আগের একটা পয়েন্ট একটুখানি আরেকবার বলবেন। ওই যেটা কোনটা আপনি বলো তো? বললেন যে হ্যাভ ভার্ব বা হ্যাজ ভার্ব এবং ডু ভার্বের ক্ষেত্রে এখানে যখন ওই সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ হুম, কমপ্লিমেন্ট আসে না, ওইটা ওই ঠিক বুঝতে পারলাম না, ওইখানটা আরেকবার একটু বলবেন। হ্যাঁ আমি বললাম সাবজেক্ট কমপ্লিমেন্ট বা হুম। অবজেক্ট কমপ্লিমেন্ট, এই অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট তখনই হবে যখন মেন ভার্বটা বি ভার্ব হয়। এবারে বলো, অক্সিলারি ভার্বের তো আরো পার্ট আছে, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এরা যখন মেন ভার্ব হবে তখন কিন্তু পরেরটা সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না। কিন্তু আচ্ছা। সাবজেক্ট কমপ্লিমেন্ট বা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট কখন হবে? যখন মেন ভার্বের জায়গায় এটা বি ভার্ব থাকবে। ক্লিয়ার? আচ্ছা। হ্যাঁ। যেমন এখানে দেখো মেন ভার্বের জায়গায় হ্যাজ ভার্ব আছে, মানে হ্যাভ ভার্ব, হুম। তাহলে পরেরটা কি সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে? হবে না। না। কেননা না। সাবজেক্ট কমপ্লিমেন্ট তখনই হয় যখন ভার্বের পরে যে বসে আছে আর ভার্বের আগে যে বসে আছে দুটো সেম। এখানে কি এ পেন আর রাম এই দুটো সেম? এ তো আলাদা ব্যক্তি, এ তো আলাদা বস্তু। বুঝা গেছে? হুম হুম। চলো তাহলে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, শুড, উড, মাস্ট, আর কি আছে, নিড, ডেয়ার, এটসেট্রা। কিছু বাদ পড়লে বলে যাবে। দেখো এরা কি হয়, এরা প্রত্যেকে মোডাল ভার্ব আর এদের নিজস্ব মানে আছে। ঠিক আছে? এবারে এখানে ক্যান মানে বা কুড মানে কি? পারা মানে বোঝায়। পারা। এটা পাস্ট টেন্সে ইউজ হয়, বা আরো এর অনেক ইউজ আছে কুডের, আমরা যখন মোডাল ভাবে ইন ডিটেলসে পড়বো তখন পড়বো। মে মানে কি? সম্ভাবনা বোঝায়। মাইট মানে পারা। সম্ভাবনা হুম। বোঝায়। শ্যাল উইল মানে ভবিষ্যতের কাল, ভবিষ্যতের টাইম বোঝায়। শুড মানে উচিত অর্থে। ঠিক আছে? উড মানে সম্ভাবনা বোঝায়।
মাস্ট মানে সিওরিটি বোঝায়, হুম, আবশ্যিক। নিড মানে দরকার, ডেয়ার মানে খুবই কদাচিৎ আর কি, প্রায় বা কদাচিৎ। ঠিক আছে, rare। শুধু নিডই আচ্ছা। থাকবে নাকি নিড টু বা এরকম কিছু ব্যাপার আছে? না, নিড থাকবে। হ্যাঁ, টু বললে মনে পড়লো, আর একটা হয়, সেটা কি, ইউজ টু। এটা কখন হয়? পাস্টের রেগুলার কোনো অ্যাকশন, তুমি যেটা রেগুলারলি করতে, সেটা বোঝাতে। আমি এবার বোঝাবো এক এক করে, পরের স্লাইডে যাই। হুম, দেখো, তাহলে আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, এখানে অ্যামটা কি হেল্পিং ভার্ব, আর ইটটা কি মেন হুম, ভার্ব। আর এখানে দেখো, আই ক্যান ইট রাইস, এখানে ক্যানটা হেল্পিং ভার্ব, ইটটা মেন ভার্ব। হুম, বাট এখানে, এবার এখানে যখন আমরা বাংলা মানে করছি, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, এখানে কি অ্যামের মানে আমরা বলছি? মানে বলছি না। না, কিন্তু না, এখানে যখন বলছি আমি ভাত খেতে পারি, তাহলে এখানে আমরা ক্যানের মানে মানেটা কি হচ্ছে আমরা বলছি। মানে আছে। হুম, তাহলে মোডাল ভার্বের কিন্তু মানে থাকে, একটা মিনিং আমাদের বলতে হয়, আর এ সর্বদা হেল্পিং ভার্বের কাজ করে, এই দুটো মোডাল ভার্ব করে। ঠিক আছে, হুম, আচ্ছা। এবারে আর একটা কনসেপ্ট লিখে নাও, মোডাল ভার্ব বা ডু ভার্ব যখন সেন্টেন্সের হেল্পিং ভার্ব হয়, মোডাল ভার্ব তো সর্বদা হেল্পিং ভার্ব হয়, আর ডু ভার্ব কখনো মেন ভার্ব কখনো হেল্পিং ভার্ব, যখন এরা দুজন হেল্পিং ভার্ব হিসেবে কাজ করে, তখন এদের পরে যে ভার্বটা বসবে সেটা সর্বদা ফার্স্ট ফর্মে বসে, মানে তার বেস ফর্ম। বোঝা গেছে? হুম, এটা লিখে রাখো। আমি যদি বলি গো, ওয়েন্ট, গান, গোয়িং আর গোজ, ঠিক আছে, এই যে ভার্বগুলো বললাম, এই যে ভার্বগুলো বললাম, এই পুরো ভার্বের লিস্টে বেস ফর্ম কোনটা? এই যে গোটা, ও, তাই তো? এটাকে আমরা কি বলি, সব ভার্বের চ্যাপ্টার আমরা পড়বো, ভি1 বলি শর্টে। কি বলছি বড় কথা V1, নয়, ফাংশনটা জানা বড় কথা। আমরা শর্টে ভি1 বলবো। V1, V2, V3, V1, হ্যাঁ, V2, V3, পাস্ট ফর্মকে ভি2 বলবো, পাস্ট পার্টিসিপেল ফর্মকে V3, ভি3 বলবো, ভার্বের হুম, আইএনজি ফর্মকে ভি4 বলবো, আর ভার্বের সাথে এস বাই এস যোগ থাকলে ওটাকে আমরা ভি5 বলবো। এবার দেখো, এটাও প্রেজেন্ট ফর্ম আর ভি5টাও প্রেজেন্ট ফর্ম। এবার এই দুটোর মধ্যে ছোট্ট ডিফারেন্স আছে, ওটা একটু পরে বলছি, আগে এটা বোঝো। সব সময় ভি1টা হয় বেস ফর্ম, আর ডু ভার্ব আর মোডাল ভার্ব যদি হেল্পিং ভার্বের জায়গায় থাকে, আমরা সর্বদা তার পরের ভাবটাকে কি নেব? বেস ফর্মটাই নেব। ক্লিয়ার? তাহলে এটা সবাই অ্যান্সার দাও। হি মাস্ট ড্রাঙ্ক নাকি ড্রিঙ্ক দ্য ওয়াটার? drink, কি হবে এটা? ড্রিঙ্ক। drink, কেননা মোডাল ভার্ব আছে, তারপরে ফার্স্ট ফর্ম হবে। তারপরে ভি1 হবে, তাহলে এখানে কি হবে? ভি ড্রিঙ্ক হবে। সরি 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 সরি,
কি হবে? ড্রিঙ্কটা হবে। ঠিক আছে, ড্রাঙ্ক এখানে হবে না। এবারে আমি প্রায় সময় এই এররটা সবার হয়, বলো she does not walked। does not walk, হ্যাঁ, কি হবে তাহলে? Walk. ডাজ নট, ডাজ যেহেতু আছে ডু ভার্বের একটা ফর্ম, তাই V1 লাগবে। V1. ক্লিয়ার? আমি যদি বলি I did not run নাকি ran away, কি হবে? run away, এই বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু অনেক সময় এক্সামে দিয়ে দেয়। তাহলে এখানে কি হবে? রান। র্যান এখানে হবে না। ক্লিয়ার? ওয়াকড এখানে হবে না। তাহলে বোঝা গেছে এটা? Yes, sir. নেক্সট চলো পরের স্লাইডে যাই। দেখো, আমরা কি জানি? আমরা জানি যখন কোনো নাউন সিঙ্গুলার আর প্লুরাল জেনারেলি কি করে হয়? যদি এখানে লিখি গার্ল, তাহলে প্লুরাল কি হবে? girls, s যোগ হয়, It's by yes. হ্যাঁ, যদি এখানে লিখি আমরা বুক, তার প্লুরাল কি হবে? books, s, যদি এখানে লিখি আমরা পটাটো, potato, তাহলে কি cs হবে? যোগ হবে, es যোগ হবে, পটাটোস। হ্যাঁ, তাহলে আমরা কি দেখছি? কোন একটা নাউন যখন প্লুরাল হয়ে যায় জেনারেলি কি হয়? এস বা ইএস তার সাথে যোগ হয়। এবারে দেখো, যখন কোন একটা ভার্বকে সিঙ্গুলার থেকে প্লুরাল করতে হয় তখন কি হয়? ভার্বের সর্বদা বেস ফর্ম যারা হয়, যাদের সাথে এস বা ইএস থাকে না, যেমন কি গো, কাম, তারপরে কি যদি বলো যে ড্রিঙ্ক, টিচ, এদেরকে যখন সিঙ্গুলার করতে হয় তখন এদের সাথে উল্টো জিনিসটা ঘটে। এস বা ইএস কি করতে হয়? যোগ করতে হয়। যোগ করতে হবে। তাহলে ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ থাকে ভার্বের বেস ফর্মের সাথে, তখন সেই ভার্বটা কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। তাহলে প্লুরাল থেকে যখন সিঙ্গুলার আসি তখন কি করি? এস বা ইএস আমরা প্লাস করি ভার্বের ক্ষেত্রে। আর নাউনের ক্ষেত্রে ঠিক এর উল্টো, সিঙ্গুলার থেকে প্লুরালে যেতে গেলে এস বা ইএস যোগ হয়। ক্লিয়ার? তাহলে যে সমস্ত ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় তারা কি হয়? তারা সিঙ্গুলার হয়। আর ভার্বের বেস ফর্ম যারা হয়, বেস ফর্ম মানে V1টা সর্বদা কি হয়? প্লুরাল হয়। ঠিক আছে? বলো। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেক্ষেত্রে তো ভার্ব। হ্যাঁ, ওটা তো বলবো। আমি তোমাদের আগে আর কি চেনাচ্ছি যে ভার্ব কখন সিঙ্গুলার হয় কখন প্লুরাল হয়, ওটা তো আমি তোমাকে প্রোনাউন চ্যাপ্টারে বলবো। এবার দেখো, এই যে সিঙ্গুলার ভার্ব, এটাকে আমরা কি বলি? V5 বলে আমরা চিহ্নিত করব আমাদের সুবিধার জন্য। আর প্লুরালকে আমরা কি বলবো? বেস ফর্ম বা V1। বোঝা গেছে? একটা ছোট্ট জিনিস বলার ছিল এটাই। এবারে চলো নেক্সট। এবারে তোমরা এখানে তাহলে বলো, আচ্ছা এটা তো হয়ে গেল। তারপরে তোমাদের এবারে ভার্বের আমরা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট শিখব। ঠিক আছে? আমার খাতাটা তোমাকে দিতাম, যে খাতায় আমি ছোট ছোট করে টপিকগুলো লিখে রেখেছি, কিন্তু তোমরা বুঝতে পারবে না। আমি নিজের মতো তোমাদের পড়ানোর জন্য জাস্ট করে রেখেছি, মেনশন করে রেখেছি। এবারে দেখো, ভার্বের কটা পার্ট?
ভার্বের আমরা তো অনেকগুলো পার্ট, কিন্তু আমরা এখানে কি করব, এখানে আমরা 3 ধরনের জিনিস দেখব। যে যখন হেল্পিং ভার্ব মেন ভার্ব হয় তখন এর আরেকটা মানে কাজও করে। তো আমরা কি জানি, ভার্ব কখনো কখনো মেন ভার্ব হয়, ভার্ব কখনো কখনো হেল্পিং ভার্ব হয়, আবার আরেকটা ভার্ব হয় যেটা হলো হ্যাপেনিং ভার্ব, বা যেটাকে আমরা বলি এরগাটিভ ভার্ব। ঠিক আছে, এটা লিখে রাখো। আচ্ছা, ভার্ব যখন, কোন ধরনের ভার্বকে মেন ভার্ব মেন ভার্ব বলা হয়? যখন এই ভার্বটা কোনো একটা সাবজেক্ট এটাকে করছে, তখন এটা কি হয়, মেন ভার্ব হয়। আমি যদি বলি হি কামস, তাহলে এখানে কামসটা মেন ভার্ব কেন? কারণ এই কামসটা কে করছে? অন্য একটা মানুষ করছে, অন্য একটা সাবজেক্ট করছে, অন্য একটা প্রাণী করছে। আমি যদি বলি, এবার যখন হেল্পিং ভার্ব কখন হবে? যখন হি ইজ কামিং, তাহলে এখানে এটা তো মেন ভার্ব, আর মেন ভার্বের সাথে এটা বসে, তাই হেল্পিং ভার্ব। তখন কি হয়, এ কোনো কাজ করে না, টেন্স বোঝাতে সাহায্য করে, তখন হেল্পিং ভার্ব। আর একটা ভার্ব হয় যাদের কোনো সাবজেক্ট থাকে না, যাদের সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না। যেমন আমি যদি বলি আমি পড়ে গেলাম, জামা কাপড়গুলো রোদে শুকিয়ে গেল, ঠিক আছে, এই ধরনের ভাবগুলো হ্যাপেনিং ভার্ব বা এগাটিভ ভার্ব বলা হয়। তুমি বলো, আমি যদি এখানে লিখি রাম ফেল ডাউন ফ্রম দ্য রুফ, ছাদ থেকে রাম পড়ে গেল, তাহলে এই যে ফেল ডাউন, এটা কে করলো? দেখো কোথাও নেই সাবজেক্ট। রাম কি নিজে নিজে ফেলে দিল? রাম তো পড়ে গেল, কিন্তু ওকে ফেললোটা কে? দেখো সেটা মিসিং, সেটা নেই। যখন এইরকম ভার্ব আসবে তখন এগুলোকে আমরা বলবো এগাটিভ ভার্ব বা হ্যাপেনিং ভার্ব। বোঝা গেছে না যায়নি? হ্যাঁ স্যার। তাহলে নেক্সট স্লাইড চলো। তাহলে এরকম ভার্বে, এটার আরেকটা এক্সাম্পল, এরকম আরেকটা এক্সাম্পল অনেকগুলোই বলবো। যেমন দেখো, এর অনেকগুলো এক্সাম আমি তোমাদের জন্য টুকে রেখেছি। যেমন তোমরা বলো যে ক্লোথস dry quickly in the summer season। তাহলে এখানে বলো, এখানে ভার্ব কি? ড্রাই। ড্রাই ড্রাই। আচ্ছা, ওই ড্রাইটা কে করছে? সে তো নেই। যে শুকাচ্ছে সে সাবজেক্টের জায়গায় বসে আছে, যে জামা কাপড় শুকাচ্ছে, কিন্তু কে শুকিয়ে দিচ্ছে? এবার যারা বলবে না যে স্যার এখানে ওই পরিবহন পদ্ধতিতে সূর্যের আলো আসে, এসব বলবে না, এসব আমরা সবাই জানি। কিন্তু এখানে আমরা সায়েন্স পড়ছি না, এখানে আমরা ইংলিশ পড়ছি। তো এখানে এর তো ডুয়ারটা নেই, আছে কি? সে নেই, বাট তাও এটা একটা কি সেন্টেন্স? অ্যাক্টিভ সেন্টেন্স, কিন্তু এর কোনো ডুয়ার এখানে নেই। তো তখন এটা কি ভার্ব হয়ে যাবে? এটা হবে এগাটিভ ভার্ব বা হ্যাপেনিং ভার্ব। ক্লিয়ার? স্যার ওপেন দা ডোর বা ক্লোজ, স্যার ওপেন দা ডোর বলে যদি বলা হয় তাহলে কিছু না, ওগুলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওগুলো ওর মধ্যে ইউটা সাইলেন্ট থাকে, বাট ইউটা থাকে। ওটা আমরা কখন বলি? যখন সামনের জনকে কিছু অর্ডার, কিছু রিকোয়েস্ট, কিছু ফরবিট এগুলো করি, তখন আমরা বলে থাকি। ওটা সেন্টেন্সের পার্ট, পরে বলবো। কিন্তু এখানে তো কোনো অর্ডার ফর্ডার কিছু বোঝাচ্ছে না। এই ধরনের কিছু ভার্ব আছে। যেমন আমি যদি তোমাকে বলি, ধরে এরকম বললাম, আরো কিছু এক্সাম্পল আছে। যেমন, হ্যাঁ, যেটা আমরা সবসময় বলে থাকি, আইস মেল্টস বা মেল্টেড, তাহলে কি হবে? বরফ তো নিজে নিজেই গলে গেল। বরফ কি যে গলালো সে কি এখানে ডুয়ার কি আছে? না। তাহলে এখানে কি হবে? এটা
মেল্টেড কি হবে? happening, নেগেটিভ ভার্ব। happening. ক্লিয়ার? হুম। তাহলে এরকম আমাদের বেশ কিছু হ্যাপেনিং ভার্ব আছে, সেগুলো লিখে নাও। কি আছে? বিগিন, যেমন কি দ্য শো বিগ্যান অ্যাট 7 AM বা 7 PM। শোটি 7 PM এ স্টার্ট হয়ে গেছে, শোটি তো নিজেই স্টার্ট হয়েছে, তাহলে শোটাকে স্টার্ট করলো কে? ডুয়ার, সে তো নেই। তাহলে ওই জন্য বিগিন এটা কি হয়? আমি যেমন মাঝে মাঝে অ্যাডভার্টাইজমেন্ট লিখি, দ্য ব্যাচ উইল বিগিন ফ্রম অমুক তারিখ। তাহলে এখানে ব্যাচটাকে যে আমি বিগিন করছি, সেখানে আমি তো সেন্টেন্সের মধ্যে নেই, ব্যাচটা আছে, যেটা বিগিন হবে সেটাই আছে। তো বিগিন কি? বিগিন একটা হ্যাপেনিং ভার্ব। নেক্সট লেখো ব্রেক, তারপরে কি মেল্ট, তারপরে কি হবে? ড্রাই, তারপরে কি হবে? চেঞ্জ, দ্য সিজন চেঞ্জেস, ঋতু পরিবর্তন হয়ে যাচ্ছে বা ঋতু পরিবর্তন হয়। ঋতু তো পরিবর্তন হয়, কে চেঞ্জ করছে? সে সাবজেক্টের মধ্যে নেই, তো চেঞ্জ কি হবে? চেঞ্জ একটা হ্যাপেনিং ভার্ব হবে। তারপরে কি হবে? মুভ, ওপেন, ঠিক আছে। তারপরে কি হবে? ক্র্যাক, এটসেট্রা। এগুলো সব কি হয়? ফেল ডাউন করো বা ফল। এক্সেপশনাল কেসও আছে। হ্যাঁ বলো। স্যার কি সব সময়ের জন্য হ্যাপেনিং ভার্ব হবে নাকি এক্সেপশনাল কি? না, সব সময়ের জন্য এটা হ্যাপেনিং ভার্ব, সব সময়। চলো নেক্সট দেখো। আচ্ছা, লিঙ্কিং ভার্ব তো আমরা সবাই পড়েছি, এগুলো আর তোমাদের বেকার দেব না। হ্যাপেনিং ভার্ব হয়ে গেল। নেক্সট যেটা বাকি আছে, হ্যাঁ এবার আমরা ভার্ব, আচ্ছা হ্যাপেনিং ভার্ব সম্পর্কে এনি ডাউট? কারো কিছু কোশ্চেন আছে? এবার আমরা একটা ইন্টারেস্টিং জায়গায় যাব। চলো নেক্সট। ভার্বকে অবজেক্ট কার আছে? হ্যাঁ, সবসময় হ্যাপেনিং ভার্ব। এটার দিক থেকে আমরা ভার্বকে দুভাগে ভাগ করতে পারি, যেমন হেল্পিং ভার্ব, মেন ভার্ব, এদিক থেকে 3 ভাগে, আর অবজেক্ট কার আছে কার নেই এদিক থেকে 2 ভাগে ভাগ করতে পারি। যেমন কি একটা লেখো ট্রানজিটিভ ভার্ব। এগুলো না তোমাকে অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট বা হার্ড কোশ্চেন যখন সমাধান করতে যাবে, এই সমস্ত কনসেপ্টের থ্রু দিয়ে তোমাকে যেতে হবে। আমি তোমাকে মানে এন্ডিং এ দেখাবো যে কি করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমি সব টুকে রেখেছি, সেগুলো পড়েছে, এবং এই এই কনসেপ্টের দ্বারা আমরা সেগুলোকে ইজিলি সলভ করতে পারছি। এই কনসেপ্টগুলো খুব বেসিক কনসেপ্ট বাট ইম্পর্টেন্ট। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। আচ্ছা, ট্রানজিটিভ মানে কি? ট্রানজিটিভের কাজ হলো ট্রান্সফর্ম করা। তো কম প্রেজেন্ট থাকলে কি করে হবে? এর কাজ হলো ট্রান্সফর্ম করা। সিম্পল জিনিস মনে রাখবে, যে ভার্বের অবজেক্ট আছে সে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেই সে ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? মানে কি, এখানে কোনো অবজেক্টের কাছে কিছু ট্রান্সফার হচ্ছে, একটা কাজ ট্রান্সফার হচ্ছে, আর এখানে অবজেক্টের কাছে অবজেক্টই নেই, তো ট্রান্সফার কি করে হবে? ওই জন্য ইনট্রানজিটিভ ভার্ব। সহজে এভাবে মনে রাখবে, ঠিক আছে? তো এর উপরে পরীক্ষায় কিন্তু মাঝে মধ্যে কোশ্চেন চলে আসে। বলো। দেখো আমি এখানে লিখলাম গীতা bought a book.
আর এখানে লিখলাম গীতা goes to school, আর এখানে লিখলাম গীতা smiles। তো বলো এখানে মেন ভাব কি বট, এটা ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? ট্রানজিটিভ। আচ্ছা ট্রানজিটিভ না, এই যে ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ এটা কিন্তু অবশ্যই মেন ভার্বের ক্লাসিফিকেশন। হ্যাঁ, এটা কিন্তু হেল্পিং ভার্বের হয় না, মেন ভার্বের এই দুটো মানে ক্লাসিফাইড করলাম। বলো কি কি বই কিনলো? এ বুক। তাহলে এটা অবজেক্ট, তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, তাহলে এ কি হলো? ট্রানজিটিভ ভার্ব। এইটা দেখো এখানে বলো গোসটা কি ভাব, দেখি কে বলতে পারে। Goes to school. প্রথম ক্লাস যারা মন দিয়ে করেছে তারা পারবে। ট্রানজিটিভ। কি যায় হয় না, ইন্ট্রানজিটিভ। ইন্ট্রানজিটিভ। কি ট্রানজিটিভ যায়? বললো কে? কারণ কি যায় হয়, কি যায় হয় না, ওই জন্য ইন্ট্রানজিটিভ। স্যার স্কুলটা আমরা মানে করব না, আমরা স্কুলটা just অবজেক্ট দেখবো নয়। এই যে স্কুলটা অবজেক্ট নয়। গোস, গোসের পরে কি আছে? টু, আর তারপরে একটা নাউন। তাহলে এই নাউনটা কার অবজেক্ট? টু প্রিপোজিশনাল অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট এটা স্যার, প্রিপোজিশনাল হ্যাঁ, অবজেক্ট। প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে এ তো গোসের অবজেক্ট হলো না, এ তো টু এর অবজেক্ট হয়ে গেল। তাহলে গোসের অবজেক্ট কি এখানে কি আছে? এখানে তো গোসের অবজেক্ট নেই, তাহলে গোসটা কি হবে? ইন্ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। ইন্ট্রানজিটিভ। ক্লিয়ার? আচ্ছা এখানে বলো গীতা স্মাইলস, গীতা হাসে, এই সেন্টেন্স তো কমপ্লিট। তো তাও এখানে তো আমার অবজেক্ট নেই, তাহলে স্মাইলসটা কি ভাব? ইন্ট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এটা আরেকবার বলেন স্যার। গীতা স্মাইলস, গীতা হাসে। তোমার কি এখানে কোনো সেন্টেন্সটা অসম্পূর্ণ রইলো? না। বাট আমি যদি এখানে লিখি দেখো গীতা বট, আমরা জোর করে এটাকে ইন্ট্রানজিটিভ করতে পারি কি? কি কিনলো এরকম কি আমরা বলি গীতা বট, গীতা কিনেছিল? সেন্টেন্সটা কি সম্পূর্ণ হলো? না। তো এখানে তো নিশ্চয়ই কোনো একটা অবজেক্ট আমাকে দিতেই হবে, নইলে কি কিনলো সেটা তো ক্লিয়ার নয়। তাই এরা এই বট কি হবে? বটকে ইন্ট্রানজিটিভ করা যাবে না। কিন্তু স্মাইলস দেখো এটার পরে কোনো অবজেক্ট যদি নাও থাকে তাহলেও তো সেন্টেন্সটা নিজে নিজে কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। গীতা হাসে, তাহলে এটা কি ইন্ট্রানজিটিভ ভাব বলা যাবে না? হ্যাঁ ইন্ট্রানজিটিভ। ঠিক আছে, এটাই। তো এবারে আমরা দেখব আমাদের যে মেন ভার্ব, যে যত রকমের মেন ভার্ব আছে এরা ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ দিক থেকে তিন রকম। কিছু কিছু আছে যে ট্রানজিটিভও হয়, আবার ইনট্রানজিটিভ ভার্বও হয়। এরা কখনো ট্রানজিটিভ কখনো ইনট্রানজিটিভ দুটোই হতে পারে। যেমন এই যে গো, বা না গো হবে না, এগুলো বলছি দাঁড়াও। তারপরে আমি যে বলছি ধরো কিছু ভার্ব আছে যারা শুধুমাত্র ট্রানজিটিভ, যেমন বাই, বাই, বট, এগুলো তুমি বললে অবশ্যই তোমাকে অবজেক্ট বলতে হবে। ঠিক আছে? আবার কিছু ভার্ব আছে যেমন এরা শুধুমাত্র ইনট্রানজিটিভ ভার্ব, এরা কখনো ট্রানজিটিভ ভার্ব হয় না। ঠিক আছে? তো এর মধ্যে সবচেয়ে বেশি পার্সেন্টেজ জুড়ে কারা থাকে? এরা থাকে। 70 to 75% এরা হয় কি ইনট্রানজিটিভ ট্রানজিটিভ দুটোই রোল প্লে করে। ট্রানজিটিভ ভার্ব কি 15 থেকে 20% ভার্ব শুধুমাত্র ট্রানজিটিভ হয়, আর বাকি
10 থেকে 15% ভার্ব কি হয়, এরা ইন্ট্রানজিটিভ। ঠিক আছে, তো এইটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে ট্রানজিটিভ ভাব ইন্ট্রানজিটিভ ভাব যারা দুভাবেই হতে পারে। ঠিক আছে, তো আমি কিছু এক্সাম্পল তোমার জন্য এনেছি। যেমন দেখো, আমি যদি বলি এখানে হি reads daily, আবার এখানে বললাম হি reads story books। তুমি বলো এই সেন্টেন্সটা এটা কি অসম্পূর্ণ নাকি সম্পূর্ণ সেন্টেন্স? একটা সম্পূর্ণ মানে দিচ্ছে সম্পূর্ণ, যে সে প্রতিদিন পড়ে, কিন্তু এখানে বলো ডেলিটা কি রিডস এর অবজেক্ট, তো তাই না? কার কার মনে হচ্ছে? না, অবজেক্ট না। না, রিডস এর অবজেক্ট অবজেক্ট হতে গেলে স্যার ওটাকে নাউন বা প্রোনাউন হতে হবে। হুম, এটা তো নাউনও নয় প্রোনাউনও নয়, তাহলে এটা কি বলতো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব কেমন অ্যাডভার্ব? সেটা ডেলি তো মানে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব ফ্রিকুয়েন্সি, ফ্রিকোয়েন্সি স্যার, ফ্রিকোয়েন্সি কারণ বারবার হচ্ছে। বারবার হচ্ছে। often, frequency, seldom, Seldom. sometimes, always, never, all are the adverb of frequency। আচ্ছা, তাহলে এখানে যেটা রিড করছি সেটা বলা নেই, অবজেক্ট নেই, বাট সেন্টেন্সটা নিজের জায়গায় কমপ্লিট। তাহলে এখানে আমার রিডসটা কি হচ্ছে? ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, কারণ অবজেক্ট নেই। চলে আসি এখানে, দেখো এখানে রিডসটা কি, এখানে রিডসটা হলো মেন ভার্ব। মেন আচ্ছা, ভার্ব, কি পড়ে সেটা বলা আছে স্টোরি বুকস। স্টোরি বুক। স্টোরিটা অ্যাডজেক্টিভ, কি বুক? স্টোরি বুক। এটা কি অ্যাডজেক্টিভ? ভালো করে বলো, কে বলতে পারবে? একসঙ্গে তো স্টোরি বুক, গল্পের বই। রাইট, নাউন, বুকটা তো পুরো ওটা একসঙ্গে। গুণাগুণ স্টোরি বুক নয়, বইটার পুরো নাম স্টোরি বুক। একসঙ্গে বলছে স্টোরি বুক। তাহলে এটা পুরোটাই একটা নাউন। এই নাউনগুলোকে কি বলা হয় বলো তো? কম্পাউন্ড নাউন। কম্পাউন্ড নাউন। হ্যাঁ, তাহলে এরা কি হবে? এই অবজেক্টের কাজ করছে। কার অবজেক্ট? ভার্বের অবজেক্ট। কি একটা নাউন। তাহলে এখানে রিডটা কি হবে? এখানে রিডটা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ বলে ভার্ব। গেছে না যাই। হ্যাঁ স্যার। নেক্সট পড়ো। আমি যদি এখানে বলি হি ড্রাইভস ফাস্ট, তাহলে এখানে ড্রাইভসটা কি হবে? স্যার ড্রাইভস এর ইন্ট্রানজিটিভ ভার্ব, কারণ ফার্স্ট একটা ইন্ট্রানজিটিভ অ্যাডভার্ব। ভার্ব, কেননা ফাস্ট কি হলো? ফাস্ট আমার কি জানি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ঠিক আছে, তো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট, এবারে এটা বলবে। মনে করো যার যার বাড়িতে ছোট ভাই বোন আছে, তুমি মেলায় গিয়েছো, ছোট ভাই বা ছোট বোন তোমাকে কিছু আবদার করেছে, আমার জন্য অমুক খেলনাটা আনতে হবে, তুমি আনতে পারো। তো এসে কি দেখছো? মাই সিস্টার ইজ ক্রাইং এ লট। এখানে ক্রাইংটা কি ভাব? আমি জানি মেন ভাব। হেল্পিং ভার্ব। ট্রানজিটিভ না ইন্ট্রানজিটিভ? বলো। My sister is crying a lot. ইন্ট্রানজিটিভ ভার্ব হবে এটা তো। স্যার ইন্ট্রানজিটিভ হবে, কারণ A lot এ লট তো কোনো নাউন হয় না, একটা পরিমাণ মানে অ্যাডজেক্টিভ। না, অ্যাডজেক্টিভ হলো না। বলো তো এই লটটা কি? তুমি ঠিক ধরেছো, নাউন তো নয়, বাট কি? আচ্ছা, তুমি শুধু দেখো এই লটটা কোন ওয়ার্ডের উপর এমফাসাইজ করছে, কোন ওয়ার্ডের উপর জোর দিচ্ছে? ভার্বে। ভার্বের।
কতটা কেঁদেছে? প্রচুর কেঁদেছে, প্রচুর কান্নাকাটি করছে। তাহলে যেহেতু ভার্বের উপরে জোর দিচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব হয়ে গেল। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি, lot, সাম, quantity, মাচ, হ্যাঁ মেনি, লিটল, ফিউ। হ্যাঁ স্যার, হ্যাঁ quantity, আর ক্রাইংটা, তাহলে ক্রাইং এর তো নিজস্ব অবজেক্ট পেলো না ক্রাইং, তাহলে ক্রাইংটা কি হবে? intransitive, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এখানে যেখানে আমরা লিখেছিলাম ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব, সেখানে অ্যাড করে নাও। এখনো লেখা হয়নি, তাই তো? ঠিক আছে, লিখে দিচ্ছি। তাহলে এবার দেখো, এইগুলো কিন্তু অ্যাড করে নেবে, এগুলো এক একটা করে আমি এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। বলো, শি অলওয়েজ স্মাইল। স্মাইলস কি হবে? intransitive, স্মাইলসটা এখানে কি হবে? intransitive verb, ইনট্রানজিটিভ ভার্ব হবে। কেন? এর কোনো অবজেক্ট নেই, আর অবজেক্ট থাকার দরকারও নেই। কি হাসে, কিছু বল, আমরা কি কিছু বলি কি? আবার যদি বলি the kite is flying above, বা বললাম ওভার, অ্যাবাভ হবে, ওভার হবে না, অ্যাবাভ দ্য ট্রি। তাহলে কি হবে? এখানে ফ্লাইংটা কি ভার্ব? ফ্লাইং মেন ভার্ব। sir, মেন ভার্ব। ইজ কি ভার্ব? হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব। কাইট নাউন, Noun. কিসের কাজ করছে? সাবজেক্টের। subject, দা আর্টিকেল, অ্যাবাভটা কি? প্রিপোজিশন। তাহলে দাটা কি? আর্টিকেল, আর ট্রিটা কি? নাউন। কিন্তু কি হচ্ছে, কি করছে? prepositional অ্যাবাভের object, prepositional অবজেক্ট, মানে object, প্রিপোজিশনাল অবজেক্ট। intransitive verb, and verb. তাহলে ফ্লাইংটা কি হয়ে গেল? ইনট্রানজিটিভ। তাহলে এই সমস্ত ভার্বগুলো আমরা কি বলি? ইনট্রানজিটিভ ভার্ব আমরা বলে থাকি। এই যে ফ্লাই, ক্রাই, স্মাইল, এগুলো বা তুমি গো, কাম, সব লিখে নাও কিন্তু এগুলো। ফ্লাই, ক্রাই, স্মাইল, গো, কাম, এটসেট্রা, এগুলো অলওয়েজ কি হয়? ট্রানজিটিভ ভার্ব, সরি ইনট্রানজিটিভ ভার্ব, অলওয়েজ। আর বাকি যে অ্যাকশন ভার্বগুলো বেশিরভাগ কি হয়? কখনো ট্রানজিটিভ, কখনো ইনট্রানজিটিভ। যেমন রিডস, আমরা দেখলাম রিডস কখনো ট্রানজিটিভ হয়, আবার কখনো কি হয়? উপরেরটা দেখছি ইনট্রানজিটিভ, ভ্যারি করছে সিচুয়েশন কেমন। ঠিক আছে, আচ্ছা, এইবারে চলো এখান থেকে একটা কোশ্চেন পড়েছে, একবার আমরা দেখব। হি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। explained about the questions বা about the problem. Explained about. এবার বলো এখানে ভুল কোথায় আছে? এরা কারেকশনে পড়েছে, বা ঠিক, বা এটা কি ঠিক সেন্টেন্স? তুমি দেখলে যে স্যার, আমি একদম প্রথম ক্লাস থেকে আমরা রুলস গুলো সাজিয়ে সাজিয়ে নিয়ে আসবো। ভালো করে দেখো যে স্যার, এখানে যেহেতু অ্যাবাউট মানে প্রিপোজিশন চলে এসছে, তাহলে এ কি করেছে? এই যে পুরো অংশটাকে, নাউনটাকে নিয়ে এসছে, নিয়ে কি করছে? এক্সট্রা ইনফরমেশন প্রিপোজিশন অ্যাড করে না? ওর কাজ তো ওটাই। তাহলে স্যার, এই যে পার্টটা, এটা পুরো একটা কমপ্লিট সেন্টেন্স। অ্যাবাউটটা বাদ দিয়েও করা যায়। তুমি আমাকে বলো,
আমি যদি তোমাকে বলি হি এক্সপ্লেন্ড, তোমার কাছে Uncomplete. সেন্টেন্স ক্লিয়ার হবে? না হি স্যার। এক্সপ্লেন্ড হবে না। তাহলে যেটা এক্সপ্লেন করে সেটা তো এরপরে বসতে হবে। হুম। এবারে অনেক টিচার বা অনেকে সবাই সবাই যে যার জায়গায় ঠিক আছে, বাট এইভাবে বলে যে এক্সপ্লেন মানেই তো ব্যাখ্যা করা, আবার অ্যাবাউট দেওয়ার কি দরকার? এরকম তুমি কত রুলস মনে রাখবে? তুমি সিম্পলি প্রশ্ন করো। এখানে একদম কত সুন্দর কনসেপ্টের থ্রুতে ছোট ছোট কনসেপ্ট কাজে লেগে তুমি কোশ্চেনটা কেমন আইডেন্টিফাই করতে পারছো। দেখো এখানে প্রিপোজিশন আছে, ঝড়ের আগে আমি এটাকে বাদ দেবো, আগে বাদ দিয়ে দেখবো অ্যাকচুয়াল সেন্টেন্স কতটুকু, এইটুকু। He explained. এবার দেখছি এইটুকু সেন্টেন্সকে যদি আমি নিজে 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 আলাদা করে লিখে নিই তাহলে কি কমপ্লিট মিনিং দিচ্ছে? না, কমপ্লিট স্যার। মিনিং দিচ্ছে না। আমার এক্সপ্লেনের একটা অবজেক্ট আমাকে দরকার। হুম। আর তাহলে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা পড়ে তুমি কি বুঝতে পারছো? যে ও প্রবলেমটাকে এক্সপ্লেন করেছে, তাই না? তো হুম। এখানে মাঝখানে অ্যাবাউটটা চলে এসছে বলে প্রবলেমটা অ্যাবাউটের অবজেক্ট হয়ে গেছে, প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে আমি যদি এই অ্যাবাউটটাকে এখান থেকে স্যার তুলে দিই তাহলে প্রবলেমটা এখন কার অবজেক্ট হয়ে যাবে? এক্সপ্লেনের অবজেক্ট হয়ে যাবে। Explained এর object, হ্যাঁ। ব্যাস, তাহলে আমার অ্যাবাউটটা এখানে দেওয়ার দরকার নেই। দেওয়ার দরকার এটাই নেই। হলো মেন কনসেপ্ট, এখানে কোনো মুখস্থের কথা নেই। এবারে তুমি এই যে অ্যাবাউট থেকে পোরশনটা বাদ দেবে কিভাবে? তুমি এটা শিখলে যে স্যার প্রিপোজিশন আসে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করার জন্য, টু অ্যাড দ্য এক্সট্রা ইনফরমেশন ইন দ্য সেন্টেন্স, তাই উই ক্যান ক্যান্সেল আউট দিস ফ্রম দ্য মেন সেন্টেন্স। আর আমার এখানে মেন সেন্টেন্স কি? হি এক্সপ্লেন্ড। তো আগে আমি অ্যাবাউট দ্য প্রবলেমটাকে বাদ দিলাম, মেন সেন্টেন্সকে সেপারেট ওয়েতে লিখলাম, লিখে দেখলাম স্যার কোনো মিনিং আসছে না, কারণ এর আমার একটা অবজেক্ট দরকার। কিন্তু এখানে যে অবজেক্টটা সেটা অ্যাবাউট এর অবজেক্ট হয়ে বসে আছে, কারণ অ্যাবাউটটা মাঝখানে ঢুকে বসে আছে। তাই স্যার যদি আমি অ্যাবাউটটাকে বাদ দিই এবার প্রবলেমটা হয়ে গেল এক্সপ্লেনের অবজেক্ট, মানে ভার্বের অবজেক্ট, তখন সেন্টেন্স ঠিক আছে, আর অ্যাবাউট এখানে হবে না। কারো কোনো কনফিউশন? তো সব জিনিস মুখস্থ করতে হয় না। এবার বুঝতে পারছো কেন আমি ছোট ছোট তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার করে করে যাচ্ছি? তোমরা এত বিউটিফুলি কোশ্চেন গুলোকে ট্যাকেল করতে পারবে কোনো রকম কিছু মুখস্থ করা ছাড়া। মুখস্থ করতে হবে না বলছি, আমি প্রথম ক্লাসে বলেছিলাম 80 থেকে 90% কনসেপ্ট, 20 থেকে 10% মুখস্থ। কিন্তু তুমি যতটা কনসেপ্টে শিখতে পারো সেটা তো শিখে নাও। তুমি কেন 50% কনসেপ্ট শিখবে, 50% জোর করে মাথার উপরে বাটন রাখবে? তুমি কনসেপচুয়াল যতটা পারবে ম্যাক্স টু ম্যাক্স করে নাও। যেটা কনসেপচুয়ালে আসবে না, যেটা এক্সেপশন, সেটাকে কেবল মুখস্থ রাখো। চলো নেক্সট কি আছে দেখো। আই ইন্ট্রোডিউস টু রিমা। বলো এরার কোথায়? কেন? ইন্ট্রোডিউসড রিমা, রিমার সঙ্গে পরিচয় করিয়েছে বললেই তো হয়ে যায়। কাকে করিয়েছে? আলাদা করে এক্স্যাক্টলি, টুটা- কাকে করিয়েছে? যাকে করাবে সে তো, তার তো এখানে তোমাকে বসাতে হবে। তুমি যদি এখানে নাসরিনের মতে আমি বললাম এখানে ঠিক আছে টুটাকে তুলে দিচ্ছি, তাহলে সেন্টেন্সের মিনিংটা কি হবে? আই ইন্ট্রোডিউস রিমা, আমি রিমাকে পরিচয় করালাম। কার সাথে? সে তো নেই। বা আই ইন্ট্রোডিউস রিমা, আমি পরিচয় করলাম রিমার সাথে, হয় না? তো ইন্ট্রোডিউস তো যার সাথে হয় তার সাথে তো একটা টু লাগে। তো এখানে টুটা তো ঠিক আছে, একটা অবজেক্ট কাকে নেই। পরিচয় করালাম তার তো এখানে বসাতে হবে। যে মাই সেলফ, আমি নিজেকে রিমার সাথে পরিচয় করালাম, নাকি কোনো একজন এনিওয়ান, কিছু তো দিতে হবে। কারণ রিমার সাথে পরিচয় করালাম, রিমা টু রিমাকে নিয়ে এসছে, ঠিক আছে, বাট যার সাথে পরিচয় করাবো তার তো এখানে বসাবো। তো এখানে ইন্ট্রোডিউসের একটা তো অবজেক্ট লাগবে। এবারে আমাদের যদি মনে হয় যে স্যার এখান থেকে আমরা টু কে তুলে দেব, তো টু কে তুলে দিলে সেন্টেন্সের মিনিংই পাল্টে যাচ্ছে। তার মানে রিমার সাথে কাউকে পরিচয় করাইনি,
রিমার পরিচয় করিয়েছি কারোর সাথে, তাহলে তো সেও তো নেই, তখন তো সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে। যদি আমি এরকম লিখি আই ইন্ট্রোডিউস রিমা, আমি রিমাকে পরিচয় করালাম, তুমি বলো তো আমি তোমাকে পরিচয় করালাম, কারোর সাথে তো সেটা তো বলতে হবে। ওই জন্য এখানে আমার একটা অবজেক্ট লাগবে ইন্ট্রোডিউসের পরে, ঠিক আছে? তো কারণ এটাকে কি করতে হবে, এটাকে ট্রানজিটিভ ভার্ব করতে হবে, তাই আমার এখানে একটা অবজেক্ট লাগবে। ক্লিয়ার? সবার বোঝা গেছে? আজকে আমরা ভার্ব নিয়ে পুরো একদম পোস্টমর্টম করব, ঠিক আছে? মানে যতটা করা যায়, এরপরে ভার্ব আরো ডিটেল শিখবো। আজকে যতটা শিখলে বাকিগুলো করতে পারবে ততটা আমরা শিখে নেবো আজকে। নেক্সট দাঁড়াও, এটাকে সেভ করে নিই। এবারে তোমরা অনেকে শুনেছো এরকম সেন্টেন্সের মধ্যে দেখবে have had, has had, had had, দেখে মনে হয় না এখানে এরর আছে, কিন্তু না, এরকম লেখা যায়। এটা আমরা আজকে ক্লিয়ার করে নেব যে কখন লেখা যায় আর কখন লেখা যায় না। সবাই লেখো। আমরা কি জানলাম যে বেস ফ্রমকে ভার্বের মেন ভার্বের বেস ফর্মকে আমরা V1 বলি, পাস্ট ফর্মকে V2 বলি, পাস্ট পার্টিসিপলকে V3 বলি, ভার্ব প্লাস আইএনজি কে V4 বলি, আর বেস ফর্মটা অলওয়েজ কি হয়, প্লুরাল হয়, আর সিঙ্গুলার ভার্বকে বা ভার্ব প্লাস এস বা ইএস কে আমরা কি বলি, V5। এটা আমরা বলবো। এবার দেখ, যদি আমি এরকম লিখি, আচ্ছা হ্যাভ না কখন কখন ইউজ হয় আগে জেনে নাও। হ্যাভ ভার্বের অনেক মানে থাকে। ভার্বটা কি কি লিখলাম? V5টা হলো ভার্বের সাথে যখন এস বা ইএস যোগ থাকে, মানে ভার্ব যখন সিঙ্গুলার হয়। দেখো হ্যাভ ভার্বের ফর্ম কি কি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। আচ্ছা এর মানে কি কি হয়, কখনো হয় পজিশন, ঠিক আছে, আবার মানে কি এটা আমার আছে, এটা আমার নিজস্ব অধিকার বোঝায়। কখনো হয় ইট, খাওয়া দাওয়া, হ্যাভ ভার্ব ইউজ করা যায়। কখনো হয় ড্রিঙ্ক, পান করা। আবার কখনো হয় কি স্পেন্ড, সময় কাটানো। এই কটা জায়গায় ভার্ব কিন্তু হ্যাভ ভার্ব কিন্তু ইউজ হয়, ঠিক আছে? এবার বলো, আমি যদি লিখি যেহেতু স্যার ইট, আচ্ছা ভার্ব হ্যাভ ভার্ব কখন পজিশন বোঝায়, যখন হ্যাভ ভার্ব মেন ভার্বের কাজ করে, তাই না? শুধু হ্যাভ ভার্ব থাকবে, I have a car, I have a computer, I have a pen, I have a mobile, I have a bag, এগুলো সব পজিশন রয়েছে। তাহলে আমার হ্যাভ ভার্ব, হ্যাজ ভার্ব বা হ্যাড ভার্ব এটা যখন মেন ভার্ব। এবার আমি বলছি যে আমি ধরে এখানে লিখলাম ইট, এট, ইটেন, ইটিং আর ইটস, ঠিক আছে? তখন তাহলে আমি যেহেতু বলেছি স্যার যে এদের জায়গায় আমি হ্যাভ ভার্ব ব্যবহার করতে পারি, কারণ হ্যাভ ভার্ব মানেও খাওয়া বোঝায়। তখন আমি তাহলে হ্যাভ ভার্বের বলো তো V1 ফর্মটা কি, হ্যাভ। হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম কি, হ্যাড। সব লিখে নাও কিন্তু এগুলো কাজে লাগবে। হ্যাভ ভার্বের থার্ড ফর্ম কি, হ্যাড। হ্যাভ ভার্বের V4 ফর্ম কি, হ্যাভিং। কখনো কিন্তু হ্যাজিং হয় না, হ্যাজিং হয় না বা হ্যাডিং হয় না,
দেখো ভার্বের আইএনজি ফর্মটা কেমন তৈরি, ইট আর আইএনজি। দেখো V1 এর সাথে আইএনজি যোগ করেছে না, ঠিক তেমন হ্যাভের সাথেও হ্যাভের V1 এর সাথে আইএনজি যোগ করে হ্যাভিং করো, ঠিক আছে। আবার কি হয় ইটস, তাহলে এটারও সিঙ্গুলার ফর্ম কি হবে, হ্যাজ, ঠিক আছে। তাহলে আমাকে বলে দাও হ্যাভ ভার্বের প্লুরাল ফর্ম কি, হ্যাভ। আর হ্যাভ ভার্বের সিঙ্গুলার ফর্ম কি, হ্যাজ। আর হ্যাভ ভার্বের V2 ফর্ম কি, হ্যাড। হ্যাভ ভার্বের V3 ফর্ম কি, হ্যাড। আর V4 ফর্ম কি, হ্যাভিং, ঠিক আছে। সবার লেখা হয়েছে? আচ্ছা চলো এবার আমি এখানে তোমার একটা সেন্টেন্স লিখলাম, আই ইট রাইস। তুমি বলো আমি ইটের জায়গায় আমার মনে হচ্ছে, আমার মন চাইছে হ্যাভ ভার্ব ইউজ করব। কেন স্যার, হ্যাভ ভার্ব মানেও খাওয়া বোঝায়। তাহলে আই লিখলাম আর রাইস লিখলাম। তাহলে এখানে কি লিখবো, হ্যাভ ভার্বের কোন ফর্মটা লিখবো, ইটের ইকুয়াল কোন ফর্মটা আছে, দেখো হ্যাভ, হ্যাভ লিখবো। বলো কে বুঝতে পারোনি? আই হ্যাভ রাইস, আমি ভাত খাই। দেখো আমি ভাত খাই, এখানে অনেকের প্রশ্ন হবে যে স্যার হ্যাভ মানে তো আছে বোঝায়, আমার ভাত আছে, এরকম কি আমরা কখনো বলি আমার ভাত আছে? এখানে এমন একটা জিনিস থাকবে যেটার মানে, যেটাকে খাওয়ার কাজে ব্যবহার করা যদি হয় তখন হ্যাভ ভার্বের মানে খাওয়া বোঝাবে, যেটাকে থাকার কাজে যদি হয় তখন হ্যাভ ভার্বের মানে আছে বোঝাবে। ক্লিয়ার? এখানে আমি বললাম হি ড্রিঙ্কস ওয়াটার, তাহলে তুমি বলো এখানে কি হবে, হি ওয়াটার আমি দিলাম, এখানে কি বসবে, হ্যাজ হবে। হ্যাজ হবে। ড্রিঙ্কস এর অল্টারনেটিভ, এটা সিঙ্গুলার তাই এটাও সিঙ্গুলার হবে, ঠিক আছে, বোঝা গেছে। এগুলো সিম্পল প্রেজেন্ট লিখলাম। পরের স্লাইডে যাই, দেখো এবার আমি এখানে লিখছি আই অ্যাম হ্যাভিং টি। এবারে বলো এটা আমি হ্যাভ ভার্ব দিয়ে লিখতে চাই, কি লিখবো, আই অ্যাম, সরি হ্যাভিং লিখছি কেন, আমি লিখছি যে ইটিং, সরি ড্রিঙ্কিং। তাহলে এখানে আমি কি লিখবো, হ্যাভিং। হ্যাভিং। হ্যাঁ, আর এখানে আমি কি লিখবো, হ্যাভিং লিখবো, কারণ হ্যাভ ভার্বের V4 ফর্ম হ্যাভিং হয়। এবার বলো আমি এখানে লিখলাম she did not eat apple। তাহলে এখানে she did not dash apple, এখানে হ্যাভ ভার্বের কোন ফর্ম বসবে, হ্যাভ, হ্যাজ, নাকি হ্যাড, নাকি হ্যাভিং? ডিড নট হ্যাজ হবে। হ্যাজ। কেননা হ্যাভটা তো V1 আর ডিড নটের সাথে অবশ্যই কি বসে, V1 বসে, তাহলে এখানে হ্যাভ হবে। আস্তে আস্তে কি বোঝা যাচ্ছে? আচ্ছা নেক্সট দেখো, আমি এখানে লিখলাম she has not eaten rice। এবারে এখানে কি লিখবো আমি, তাহলে she has এখানে কি ভাব, হেল্পিং ভাব তো, আর ইটেনটা কি ভাব, মেন ভাব। তাহলে হ্যাজ কি বদলাবে, হেল্পিং বা হেল্পিং হেল্পিং ভাবের জায়গায় থাকবে। নট, নট এখানে কি অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ, নট অ্যাডভার্ব নেগেশন। ভেরি গুড।
এবার বলো ইটেন এর জায়গায় আমার ইচ্ছা করছে আমি একটা হ্যাভ ভার্ব দেবো, তাহলে কি দেব? had Had. এখানে ইটেনটা কি V3, থার্ড তাহলে V3 হ্যাভ ভার্বের V3 ভাবো, had কি Had. হবে? হ্যাড। had ভেরি গুড, তাহলে আমার এখানে কি বসলো? হ্যাজ হ্যাড বসলো একসাথে। এবার আমি লিখছি হি হ্যাজ ইটেন রাইস। তাহলে এখানে আমি একে হ্যাভ ভার্ব লিখতে গেলে কি হবে? হি হ্যাজ হ্যাড had রাইস। had. তাহলে হ্যাজ হ্যাড হলো। আচ্ছা, যদি আমি এরকম লিখি আই হ্যাভ স্পেন্ট a great time yesterday, তাহলে এখানে এটাকে আমি হ্যাভ ভার্ব দিয়ে লিখতে চাইছি, তাহলে কি হবে? আই হ্যাভ, এখানে কি লিখবো? happy হ্যাভ ভার্ব যখন মেন হেল্পিং ভার্ব হয়, এটা হ্যাভ ভার্ব had যখন হবে। had. হেল্পিং ভার্ব হয় তখন মেন ভার্ব সর্বদা কি হবে? V3, তাই তো? এটা আমরা টেন্সে পড়বো, কারণ পারফেক্ট হবে। টেন্সে ব্যবহার করা হয় তো। হুম তাহলে এখানে কি হবে? হ্যাড হবে। had. A great time yesterday. নেক্সট স্লাইড চলো। আমি এখানে লিখলাম she had spent a great time with him, তাহলে কি হবে? এখানে কি লিখবো? He had যদি আমি had হ্যাভ ভার্ব a- দিয়ে লিখতে চাই, had 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 who had had হবে। had 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 a great time with him। তাহলে তোমরা আমাকে বলো, যদি হেল্পিং ভার্বের জায়গায় হ্যাভ, হ্যাজ বা হ্যাড যাই আসুক না কেন, মেন ভার্বের জায়গায় হ্যাভ ভার্বের কে আসবে? হ্যাড। ঠিক আছে? কখনো কি এটা হবে হ্যাড হ্যাভ? বলো। না হেল্পিং না ভার্বের জায়গায় যদি হবে না হ্যাড আসে কখনো তাহলে মেন ভার্ব অবশ্যই তো V3 হবে, তাহলে এটা এটা তো ভিত্তি V1। মানেই তো had হবে। হ্যাঁ, ভেরি গুড, এটা হবে না। এটা কি হবে? হ্যাজ হ্যাজ। বলো। has হ্যাজ হ্যাজ হবে কি? আমি কি বললাম? না, দুটো হেল্পিং ভার্বে, আচ্ছা Verb, যেটা আগে বসে না সেটা হেল্পিং ভার্ব, আর যেটা পরে সেটা মেন ভার্ব। তুমি বলো হেল্পিং ভার্বের জায়গায় হ্যাভ, হ্যাজ, হ্যাড যেই থাকুক না কেন, মেন ভার্বে অবশ্যই কি হবে? হ্যাড। তাহলে হেল্পিং ভার্বের জায়গায় হ্যাজ বসে আছে, তাহলে মেন ভার্বে কি হ্যাজ বসবে? সর্বদা হ্যাডই বসবে। হ্যাঁ, হবে না। তাহলে এখানে কি হবে? হ্যাভ হ্যাজ কি হবে? না না হ্যাডই হবে। হবে না। হ্যাড হ্যাভ কি হবে? না Had, had, না না হ্যাড হ্যাভ হবে কি? হেল্পিং ভার্ব না। হ্যাভ ভার্ব হয়ে গেলেই এটা V3 হবে, আর V3 তে হ্যাভ নয়, হবে না। হ্যাড হ্যাজ কি হবে? না না তাহলে এগুলো কেন তোমাদের বারবার লেখাচ্ছি? এই এই স্ট্রাকচার গুলো দেখলেই তুমি এখানে এরর দেবে যে এখানেই ভুল আছে। হ্যাভ ভার্ব হেল্পিং ভার্ব হলেই ওর পরে হ্যাভ ভার্বের কেবল একটাই বসতে পারে, হ্যাড। had হ্যাঁ, আচ্ছা এবার বলো হ্যাজ হ্যাড, এটা হবে না? হবে না? হ্যাঁ হবে has had হ্যাঁ হবে হবে স্যার এটা। হবে একদম একদম হবে তাহলে বোঝা গেছে তো? হ্যাভ হ্যাজ হ্যাভ হ্যাজ মানে হ্যাভ হ্যাড, হ্যাজ হ্যাড, হ্যাভ হ্যাড এর কাজ বোঝা গেছে। আচ্ছা, এবার তোমরা আমাকে এটা করে দেবে। চলো,
এটা আমি তোমাদের লিখছি, বলবে যে ঠিক কিনা। আই, যদি এখন তোমাদের টেন্স করায়নি, না পারলেও অসুবিধা নেই, যারা মোটামুটি টেন্স জানো, একদম বেসিক জানো, সবাই তো মোটামুটি টুকটাক জানো, আমরা দেখো টেন্সের ইন ডেপথে ঢুকবো যখন পড়বো, একদম বেসিক জিনিস দিচ্ছি যেগুলো এক্সামে এসছে, বলবে যে ভুল না ঠিক। তুমি বলো আই অলওয়েজ হ্যাড টি, ঠিক না ভুল? ভুল। আচ্ছা তুমি জাস্ট এটুকু নাও, তুমি এটা বুঝতে পারছো না ভুল না ঠিক, তুমি বলো এখানে টি আছে মানে কি, এখানে হ্যাড এর মানে ড্রিঙ্ক, তাই না? তাহলে এখানে ড্রিঙ্কের কোন ফর্মটা বসবে? ড্রিঙ্কের ফার্স্ট ফর্ম বসবে, কিন্তু হ্যাঁ ড্রাঙ্ক নাকি ড্রিঙ্কস? ড্রিঙ্ক হবে, হ্যাঁ নাকি ড্রিঙ্কি, কারণ কোনটা বসবে? ড্রিঙ্ক হবে, হ্যাবিচুয়াল অ্যাকশন নিত্য কারবার ড্রিঙ্ক। হ্যাঁ ড্রিঙ্ক হবে। তো আমি এর জায়গায় ড্রিঙ্কটা লিখে রাখলাম, ড্রিঙ্ক। এবারে ড্রিঙ্ক যদি বসে, ড্রিঙ্কটা কি V1, তাহলে ওর জায়গায় নিশ্চয়ই হ্যাভ ভার্বের কেউ যদি বসে তার V1 ফর্মটাই বসতে হবে। তাহলে ঠিক আছে, হ্যাঁ তাহলে কি হবে? হ্যাভ ভার্ব, হ্যাভ এটা হবে না? হ্যাভ হবে স্যার। বোঝা গেছে কিভাবে করবে, টেকনিক্যালি ফলো করবে। নেক্সট চলো এটা লেখো, শি ইউজুয়ালি, সে সাধারণত spent an hour here in the evening. এখানে আমি স্পেনটা তুললাম, এখানে ডিটা পড়েনি, এখানে আমি দিলাম she usually had। বলো সেন্টেন্সে ভুল কোথায় বা ঠিক আছে? এখানেও হ্যাডের জায়গায় হ্যাজ হবে, কেননা আমার এখানে টাইম বোঝাচ্ছে, হ্যাজ এর পরে যখন আমার একটা টাইম থাকবে তখন হ্যাজ মানে স্পেন্ট হয়, কারণ হ্যাজ মানে কি কি হতে পারে? ইট হতে পারে, ড্রিঙ্ক হতে পারে, স্পেন্ট হতে পারে, আর একটা পজিশন বোঝায়। তো এখানে কখন ইট হবে? যখন কোনো ফুড থাকবে হ্যাভ ভার্বের পরে। ড্রিঙ্ক কখন হবে? যখন কোনো লিকুইড জাতীয় থাকবে। স্পেন্ড কখন হবে? যখন কোনো টাইম থাকবে। আর পজিশন কখন হবে? যখন কোনো বস্তু থাকবে। তাই হ্যাভ ভার্বের মানেটা কি সেটা বোঝার জন্য আমার পরেরটা লক্ষ্য করতে হবে, পরে কি আছে। ক্লিয়ার? তো পরে দেখছি একটা টাইম ডিউরেশন আছে, তার মানে এখানে স্পেন্ড হবে। আর যদি স্পেন্ড বসাই তাহলে কি হবে? স্পেন্ডে নিশ্চয়ই V1 ফর্মটাই হবে, কারণ ইউজুয়ালি আছে মানে এটা কি সেন্টেন্স? সিম্পল প্রেজেন্ট সেন্টেন্স। এবারে স্পেন্ড হবে না স্পেন্ডস হবে? এখানে স্যার স্পেন্ডস হবে। তাহলে কি হবে? V5 হবে। আচ্ছা যদি সি এর জায়গায় আই করি তাহলে স্পেন্ড হতো, হ্যাঁ হতো, কিন্তু এখানে কি আছে? সি আছে, ওই জন্য স্পেন্ড হবে না, কি হবে? স্পেন্ডস হবে। আর আমরা একটু আগে পড়লাম স্পেন্ডস মানে কি V5, আর হ্যাভ ভার্বের V5 ফর্মটা কি? হ্যাভ ভার্বের V5 তো এসি হয়। খাতা দেখে বলো। হ্যাজ হয় স্যার, হ্যাজ হয় স্যার, হ্যাজ। বোঝা গেছে? তাহলে আজকের এই পর্যন্ত থাক, এরপরে বেশি কিছু নেই, কিছু আছে। আচ্ছা এটা তোমরা বলো, লাস্ট কোশ্চেন দিচ্ছি। He dash rice yesterday. হ্যাড কি হবে? হ্যাড হবে। yesterday দেখেই কি বুঝে গেলে? স্যার এটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট। আর এখানে কি হবে? V2 হবে। আর হ্যাভ ভার্বের V2 কে হয়?
হ্যাড হয়, হয়। V3 ও হ্যাড হয়, V2 ও হ্যাড হয়। ঠিক আছে, বোঝা গেছে কি? হ্যাঁ স্যার আগের আজকের ক্লাস এক্সাম্পলটা সবার আরেকবার ঠিকঠাক বোঝা বলবেন? গেছে? হ্যাঁ বলো। স্যার আগের এক্সাম্পলটা আরেকবার বলবেন, শি ইউজুয়ালি বলো। স্পেন্ট ওইটা দিয়ে, ওই হ্যাঁ। যেগুলো বললেন ওইগুলো আরেকবার। হ্যাঁ, এখানে দেখো আমি বললাম শি যখন হুম। শি ইউজুয়ালি কখন থাকে টেন্স চ্যাপ্টারে বলবো, মানে সাধারণত ইউজুয়ালি তোমাকে হুম। কি বুঝতে সাহায্য করে যে এই যে কাজটা এটা প্রায় সময় ও করে, সাধারণত করে থাকে। তাহলে কোন টেন্স? হুম। সিম্পল প্রেজেন্ট টেন্স। এবারে Simple সিম্পল present প্রেজেন্ট টেন্স যখন হয় তখন শি কোন ভাব নেয়? শি তো V5 নেয়, কেননা V5 ভার্বের সাথে এস বা ইএস যোগ থাকে থার্ড পারসন সিঙ্গুলার হুম। নাম্বার হলে। Third তাহলে person এখানে singular স্পেন্ড number। হবে নাকি স্পেন্ডস হবে? Spends তুমি হবে। বলবে স্যার কেন আপনি এটা ভাবছেন যে স্পেন্ড বা স্পেন্ডস হবে? ইটও তো হতে পারে, ড্রিঙ্কও তো হতে পারে। আমি বলবো ও কি 1 ঘন্টা এখানে খায়? কি খায়? এখানে অবজেক্ট আছে, এখানে 1 ঘন্টা, টাইম যখন আছে তার মানে কি বোঝাবে? এর মানেটা সময় কাটানো, ওই জন্য স্পেন্ড। তাহলে হুম। হ্যাভ ভার্ব যখন ইউজ হবে ওর মানেটা আমরা কিভাবে বলবো? ওর পরে কি ওয়ার্ড আছে সেটাকে দেখে বলবো। ঠিক আছে, যদি আমার হুম। ধরো হ্যাভ ভার্ব আছে, ওর পরে যদি আমার কোনো ফুড থাকে তখন হ্যাভ ভার্বের মানে কি হয়? ইট। যদি Eat। কোনো লিকুইড থাকে তখন হ্যাভ ভার্বের মানে কি হয়? ড্রিঙ্ক। Drink। Drink, যদি কোনো ডিউরেশন থাকে, টাইম ডিউরেশন, তখন হ্যাভ Spend। ভার্বের মানে কি হয়? স্পেন্ড। spent, আর হুম। তখন কি হয়? স্পেন্ড। হুম। আর যদি কোনো আমার অবজেক্ট থাকে, বস্তু, তখন কি হয়? পজিশন। possession, তাহলে এখানে আমার তো টাইম ডিউরেশন আছে, দেখো হুম। হুম। এই যে, তখন স্পেন্ড। এবার বলো স্পেন্ডের স্পেন্ড হবে না স্পেন্ডস হবে? সেটা কিভাবে বুঝবে? Yes সেটা যোগ বুঝবে হবে। সাবজেক্ট দেখে। হুম। তাই স্পেন্ডস হলো, এখানে স্পেন্ডস হবে। এবার বলো স্পেন্সের বদলে হ্যাভ ভার্বের কোন ফর্মটা বসাবে? স্পেন্স তো V5, এস বাই এস যোগ আছে, হ্যাজ স্যার। হ্যাভ ভার্বের V5 কি হয়? হ্যাজ হয়। একটু আগে has দেখালাম। হয়। ক্লিয়ার? মানে এখানে হ্যাড ফর্মটা দেয়া আছে, এটা দেখে বুঝতে হবে যে হ্যাভ ভার্বের ফর্ম বসবে, বসবে, যার জন্য বসবে, হ্যাজ কারণ বসানো। এখানে আমার আছে an hour ডিউরেশন, হ্যাঁ। আর ডিউরেশন বোঝাতে হ্যাভ ভার্ব ইউজ করতে পারি। হুম। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হুম। ক্লাস পুরো বোঝা গেছে তো? Yes, হ্যাঁ। চলো নেক্সট দিন আমরা হ্যাঁ স্যার, আরেকটু বোঝা গেছে। ডিটেইলে পড়বো, এবার চ্যাপ্টার ওয়াইজ পড়বো। ঠিক আছে, গুড নাইট। good গুড night. নাইট স্যার। গুড নাইট স্যার।